প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যামিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা যারা উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 পড়ছো এবং তোমাদের আপকামিং পরীক্ষাকে পাখির চোখ করে এগিয়ে চলেছো, আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্যই। তোমরা সকলেই হয়তো জানো, গত কয়েকদিন আগে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ ABTA টেস্ট পেপার বেরিয়ে গেছে। তো এই ABTA টেস্ট পেপারের সবার প্রথমে ইংরেজির যে চ্যাপ্টার রয়েছে অর্থাৎ ইংরেজির যে কোশ্চেন সেট আছে পেজ নাম্বার 11 and 12 অর্থাৎ 11 এবং 12 পৃষ্ঠায়, সেই 11 এবং 12 পৃষ্ঠার পূর্ণাঙ্গ সমাধান নিয়ে তোমাদের সঙ্গে আজ আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখো। তো পুরো ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে আছি মানওয়ার স্যার, আর তোমরা দেখছো অ্যামিটি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে করে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত এডুকেশনাল ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। তো চলো শুরু করা যাক। তো একেবারে সবার উপরে কি বলছে প্রোজ। প্রোজ মানে কি? গল্প। তো চলো আমরা দেখে নেই এই প্রোজ থেকে বা গল্প থেকে কি কি কোশ্চেন দেওয়া হয়েছে। তো একের দাগে কি বলছে, যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন ইউর ওন ওয়ার্ড, মানে নিচের প্রশ্নগুলো নিজের ভাষায় উত্তর দাও। তো এখানে দেখো 2 গুণ 2 সমান সমান 4 দেওয়া আছে। এর অর্থ কি? তোমাকে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে তুমি 4 নাম্বার পাবে। তো এখানে বলে রাখি তোমাদের এখানে 4টা কোশ্চেন থাকবে। তোমাদের যেহেতু দুটো প্রোজ, একটা হচ্ছে অ্যালিসিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড এবং একই সঙ্গে আরেকটা কি আছে না তোমাদের 3 কোশ্চেন্স। তো দুটো টেক্সট থেকেই তোমাকে দুটো করে 4টা কোশ্চেন থাকবে এবং এই 4টের মধ্যে যে কোনো দুটো করলে তোমার হয়ে যাবে। তাই তোমরা কে কোন টেক্সটটা করছো আমি তো ঠিক জানি না, তাই আমি তোমাদেরকে 4টা কোশ্চেনই বা 4টা কোশ্চেনের অ্যান্সারগুলো প্রোভাইড করছি। তোমরা প্রত্যেকটা কোশ্চেন এবং অ্যান্সারগুলোকে খাতায় লিখে নেওয়ার চেষ্টা করো। তো প্রথমে এর দাগে কোশ্চেনে কি বলা হচ্ছে, বলছে হোয়াই ডিড অ্যালিস ফিল বোর্ড অ্যান্ড স্লিপি হোয়েন শি ওয়াজ উইথ হার সিস্টার। তাহলে কোশ্চেনের অর্থ কি বলছে, হয় মানে কেন, ডিড অ্যালিস ফিল বোর্ড, অ্যালিস কেন বোর হচ্ছিল বা অ্যালিস কেন বিরক্তিবোধ করছিল, অ্যান্ড স্লিপি এবং ঘুম বা ঝিমনি অনুভব করছিল, হোয়েন শি ওয়াজ যখন সে ছিল উইথ হার সিস্টার তার বোনের সঙ্গে। তো অ্যালিস যখন তার বোনের সঙ্গে ছিল তখন সে বিরক্তি ভাব করছিল কেন, বা তার মধ্যে ঝিম ধরা ভাব কেন আসছিল। তো চলো দেখে নেই এর অ্যান্সারে কি বলছে। উত্তরে কি বলা হচ্ছে, বলছে অ্যালিস ফেল বোর্ড, মানে অ্যালিস অনুভব করছিল বোর মানে বিরক্তি ভাব কেন, বলছে অ্যান্ড স্লিপি এবং সেই সঙ্গে ঘুম ভাব, বলছে বিকজ কারণ হার সিস্টার ওয়াজ রিডিং আ বুক, হার সিস্টার মানে তার বোন ওয়াজ রিডিং আ বুক একটা বই পড়ছিল। কেমন বই? বলছে উইথাউট পিকচার্স, যেখানে কোনো ছবি ছিল না, আর কনভারসেশন অথবা কোনো কথোপকথন। তো অ্যালিসের যে বোন যে বইটা পড়ছিল ওই বইয়ের মধ্যে কোনো রকম কোনো ছবি ছিল না এবং কোনো কথোপকথন ছিল না, আর এই কারণেই কি অ্যালিস বিরক্ত হচ্ছিল। আর পরের লাইনে কি দিয়েছি, যে অ্যালিস ফাউন্ড মানে অ্যালিস মনে করেছিল দ্য বুক মানে এই বইটি আনইন্টারেস্টিং, মানে এর মধ্যে কোনো মজা নেই। আর কি বলছে, অ্যান্ড হ্যাড নাথিং এনজয়েবল টু ডু, এবং একই সঙ্গে এর মধ্যে আনন্দ করার মতো কিছুই নেই। তো এই কারণেই অ্যালিস তার দিদির সঙ্গে বসে বসে সে বিরক্তিবোধ করছিল। তো চলো এরপরে দেখে নেই কোশ্চেন বি তে কি বলা হচ্ছে। কি বলছে এখানে, বলছে হাউ ডিড অ্যালিসিস ফল, বলছে হাউ মানে কেমন করে, অ্যালিসিস ফল ফাইনাল এন্ড, মানে অ্যালিসের যে পড়ে যাওয়া বা অ্যালিস যে সুড়ঙ্গের মধ্যে পড়ছিল, অ্যালিসের এই পড়ে যাওয়াটা কেমন করে এন্ড হয়েছিল বা শেষ হয়েছিল। আর একই সঙ্গে আবার কি বলছে, হোয়াট ওয়াজ সে ড্রিমিং, মানে সে কিসের স্বপ্ন দেখছিল, অ্যাবাউট জাস্ট বিফোর দ্য ফল এন্ডেড, মানে তার এই পড়ে যাওয়ার আগে বা তার নিচে পড়ার আগেই বা ঠিক আগ মুহূর্তে সে কি স্বপ্ন দেখছিল বা সে কিসের কথা মনে করছিল। চলো দেখে নেই এর অ্যান্সারে কি বলা হচ্ছে। কি বলছে এখানে, যে অ্যালিসিস ফল মানে অ্যালিসের এই যে পড়ে যাওয়া এন্ডেড মানে শেষ হয়েছিল, হোয়েন যখন সে ল্যান্ডেড সফটলি, মানে সে কি করলো, ল্যান্ড করলো, মানে সে আস্তে আস্তে মানে পদার্পণ করলো। কোথায় বলছে, সফটলি মানে হচ্ছে নরম ভাবে বা আস্তে আস্তে। আর কি বলছে, ওয়ান এ হিপ অফ ড্রাই লিভস, মানে শুকনো পাতার গদির উপর। তো কি হলো, অ্যালিসের যে পড়ে যাওয়াটা তখনই শেষ হলো যখন অ্যালিস আস্তে আস্তে ওই শুকনো পাতার উপরে পড়ে গেছিল। আর পরে কি বলছে, জাস্ট বিফোর দ্য ফল এন্ডেড, মানে ঠিক একেবারে এই পড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে কি হচ্ছিল, বলছে সি ওয়াজ ড্রিমিং, মানে সে স্বপ্ন দেখছিল কিসের, বলছে অ্যাবাউট হার ক্যাট দিনা। তো তার ক্যাট একটা ছিল, তার নাম ছিল দিনা। তো পড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে অ্যালিস তার ক্যাট দিনাকে নিয়ে স্বপ্ন দেখছিল বা তার কথা ভাবছিল। তো এরপর সিয়ের দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে, হোয়াই ডিড দ্য কিং ভিজিট দ্য হারমিট ইন দ্য ফরেস্ট। এর অর্থ কি, হোয়াই ডিড দ্য কিং ভিজিট, মানে কেন এই যে কিং মানে রাজা বা জার এই যে হারমিটের সঙ্গে দেখা করতে গেছিল বা সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে গেছিল ইন দ্য ফরেস্ট মানে জঙ্গলের মধ্যে। আর একই সঙ্গে আবার কি বলছে, হোয়াট প্রিপারেশন মানে কি প্রস্তুতি ডিড হি টেক, মানে তিনি নিয়েছিলেন টু ভিজিট দ্য হারমিট, মানে হারমিটকে দেখতে যাওয়ার জন্য। তো এই হারমিটের সঙ্গে রাজা কেন দেখা করতে গেছিল, আর তিনি এই দেখা করতে যাওয়ার সময়
কি ধরনের প্রস্তুতি নিয়েছিল। তো চলো দেখে নেই এর অ্যান্সারে কি বলা হচ্ছে। কি বলছে এখানে, দ্য কিং ভিজিটেড দ্য হারমিট টু গেট অ্যান্সার্স টু হিজ 3 ইম্পর্টেন্ট কোশ্চেন্স। বলছে দ্য কিং মানে রাজা কি করেছিল, বলছে ভিজিটেড মানে সাক্ষাৎ করেছিল কার সঙ্গে, দ্য হারমিট মানে হারমিটের সঙ্গে। কেন সাক্ষাৎ করেছিল, বলছে টু গেট মানে পাওয়ার জন্য, অ্যান্সার্স মানে উত্তর। কার উত্তর, বলছে 3 ইম্পর্টেন্ট কোশ্চেন্স, অর্থাৎ কি 3টা গুরুত্বপূর্ণ প্রশ্নের। আর একই সঙ্গে কি বলছে, বলছে হি ওর মানে তিনি পরেছিলেন, কি পরেছিলেন, বলছে সিম্পল ক্লথস মানে একেবারে সহজ সরল বা সাধারণ তিনি পোশাক পরেছিলেন। আর কি বলছে, বলছেন লেফট হিজ গার্ডস অ্যান্ড উইপন্স বিহাইন্ড, এবং একই সঙ্গে তিনি তার সমস্ত গার্ডদেরকে বা তার দেহরক্ষীদেরকে এবং সেই সাথে তার যে অস্ত্রশস্ত্র ছিল সেগুলো সবকিছুকে পিছনে ফেলে রেখে তিনি ওই সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে গেছিলেন। তো এরপর ডি এর দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে, বলছে হাউ ডিড দ্য জার হেল্প দ্য হারমিট অ্যান্ড হোয়েন ডিড হি স্টপ ওয়ার্কিং। এর অর্থ কি, বলছে হাউ মানে কেমন করে, ডিড দ্য জার হেল্প মানে রাজা সাহায্য করেছিল বা যার সাহায্য করেছিল, দ্য হারমিট মানে হারমিটকে বা এই সন্ন্যাসীকে। তো রাজা কেমন করে সেই সন্ন্যাসীকে সাহায্য করেছিল। আর একই সঙ্গে কি বলছে, বলছে অ্যান্ড হোয়েন এবং কখন ডিড হি স্টপ ওয়ার্কিং মানে তিনি তার কাজ করাকে বন্ধ করেছিল। তো রাজা কেমন করে সন্ন্যাসীকে সাহায্য করেছিল এবং তিনি যে কাজ করছিল তার এই কাজ করাকে কখন বন্ধ করেছিল। তো চলো এর অ্যান্সারে কি বলছে দেখে নিই। কি বলছে এখানে, বলছে কি যার হেল্প দ্য হারমিট মানে যার সাহায্য করেছিল, দ্য হারমিট মানে সন্ন্যাসীকে কি করে, বলছে বাই ডিগিং দ্য গ্রাউন্ড মানে মাটি খনন করে। তো যার কি করেছিল, ওই যে সন্ন্যাসী যে মাটি খনন করছিল তার কাছ থেকে কোদালটিকে কেড়ে নিয়ে কোদালটিকে নিয়ে উনিও মাটিটাকে খনন করে ওই সন্ন্যাসীকে তিনি সাহায্য করেছিলেন। আর একই সঙ্গে কি বলছে, বলছে হি স্টপড ওয়ার্কিং মানে তিনি কাজ করাকে থামিয়ে দিয়েছিল, হোয়েন হি বিকেম মানে যখন তিনি হয়ে গেছিলেন, কি হয়েছিলেন, বলছে কমপ্লিটলি টায়ার্ড মানে অনেক বেশি ক্লান্ত। তো এরপর রাজা যখন কাজ করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিল তখনই তিনি তার কাজ করাকে থামিয়ে দিয়েছিল। তো এরপর দুইয়ের দাগে কি বলা হচ্ছে, যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স মানে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ইন ইউর ওন ওয়ার্ডস মানে নিজের ভাষায় বা নিজের মতো করে। তো এর পাশে ব্র্যাকেটে কি দেওয়া আছে, যে 1 into 6 অর্থাৎ কি যে 1 গুণ 6 সমান সমান 6। এখানে তোমাদের একটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। কটা থাকবে না, দুটো প্রশ্ন থাকবে। তোমার যে দুটো প্রোজ আছে না, এই যে 3 কোশ্চেন থেকে এবং অ্যালিস থেকে দুটো কোশ্চেন থাকবে এবং এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন অ্যাটেন্ড করতে পারলেই তোমার হবে। তো এর দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে, বলছে হোয়াট ডিড অ্যালিস হোপ উড হ্যাপেন আফটার ইটিং দ্য কেক, এবং একই সঙ্গে কি বলছে, যে হাউ ডিড সি রিয়াক্ট হোয়েন সি ডিড নট চেঞ্জ ইন হিজ সাইজ ইমিডিয়েটলি। তো এর অর্থ কি, প্রথমটাই বলছে কি যে হোয়াট ডিড অ্যালিস হোপ মানে অ্যালিস কি আশা করেছিল বা অ্যালিস কি ভেবেছিল, উড হ্যাপেন মানে ঘটতে পারে কখন, বলছে আফটার ইটিং দ্য কেক। তো কেক খাওয়ার পরে কি হতে পারে বলে অ্যালিস আশা করেছিল বা অ্যালিস ভেবেছিল। এর পরের পার্টে কি বলছে, যে হাউ ডিড সি রিয়াক্ট মানে সে কি রিয়াক্ট করেছিল বা সে কি অনুভব করেছিল বা আচরণ করেছিল, হোয়েন যখন সে ডিড নট চেঞ্জ মানে সে পরিবর্তন হয়নি ইন সাইজ ইমিডিয়েটলি মানে তাৎক্ষণিক তার সাইজকে। তো এরপর যখন তার যে সাইজ বা তার চেহারাটা সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়নি তখন সে কি মনে করেছিল বা কি অনুভব করেছিল। তো চলো দেখে নেই এর অ্যান্সারে কি বলা হচ্ছে। তো তোমাদের বলে রাখি, দেখো এখানে অ্যান্সার লিখলে না 6 মার্কের একটু বড় করে লেখা যায় ঠিক, কিন্তু আমি তোমাদের এখানে একদম ছোট্ট করে অ্যান্সার দিয়েছি। কেন দিয়েছি, কারণ তোমাদের যদি এখানে বড় বড় অ্যান্সার প্রোভাইড করি তাহলে এগুলো তুমি পড়তে পারবে না বা তোমার জন্য এফেক্টিভ হবে না। তাই আমি তোমাদের একদম ছোট্ট করে 2-3টা বা 4টা লাইনের মধ্যে অ্যান্সারগুলো করে দিয়েছি এই 6 মার্কের কোশ্চেনগুলোর, যাতে করে তোমরা এই লাইনগুলো পড়ে রাখলে তোমার যখন এই প্রশ্নগুলো আসবে না তুমি এর সঙ্গে আরো 2-1টা ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন লাইন অ্যাড করে দিয়ে তুমি সুন্দর করে 6 লেখার মতো নোট তৈরি করে আসতে পারো। তাই আমি একেবারে যেগুলো জেনুইন লাইন এবং যে লাইনগুলো তোমার মাস্ট দরকার এই কোশ্চেনের অ্যান্সার লেখার জন্য সেই লাইনগুলোকে একেবারে নিজের ভাষায় একেবারে সহজ সরল করে এখানে অ্যাড করে দিয়েছি। চলো দেখে নেই অ্যান্সারে কি বলা হচ্ছে। বলছি অ্যালিস হোপ মানে অ্যালিস আশা করেছিল কি, দ্যাট যে আফটার ইটিং দ্য কেক মানে এই কেক খাওয়ার পর শি উড গ্রো মানে সে গ্রো হবে কেমন, বলছি স্মলার ওর বিগার মানে বলছে অ্যালিস আশা করেছিল কি এই কেক খাওয়ার পরে হয়তো সে অনেক বড় হয়ে যাবে নয়তো অনেক বেশি ছোট হয়ে যাবে। আর কি বলছে, সো দ্যাট এই কারণে শি কুড ওপেন দ্য ডোর আর সে দরজাটাকে খুলতে পারবে অ্যান্ড এন্টার দ্য বিউটিফুল গার্ডেন এবং একই সঙ্গে সেই বাগানে প্রবেশ করতে পারবে। তাহলে অ্যালিস কি ভেবেছিল যে সে এই যে কেকটা খাওয়ার পরে সে হয় ছোট থাকবে বা হয় ছোট হয়ে যাবে নাহলে অনেক বেশি বড় হয়ে যাবে। আর এটা হলে কি হবে, সে দরজাটাকে খুলতে পারবে এবং তার পিছনে যে সুন্দর যে বাগান আছে বিউটিফুল গার্ডেন সেখানে সে প্রবেশ করতে পারবে। তো এর পরের লাইনে কি বলছে, বলছে সে বিলিভ মানে সে আশা করেছিল দ্য কেক মানে এই যে কেকের হ্যাড ম্যাজিক্যাল পাওয়ার্স মানে সে আশা করেছিল এই কেকের মধ্যে একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে অর্থাৎ কি জাদুই শক্তি আছে। তো এরপরে কি বলা হচ্ছে, যে হোয়েন সি ডিড নট চেঞ্জ ইন সাইজ ইমিডিয়েটলি অর্থাৎ যখন তার চেহারার সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়নি তখন কি হয়েছিল, বলছে সে ফেল্ড মানে সে মনে করেছিল বা সে অনুভব করেছিল। কি অনুভব করেছিল, বলছে ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড কনফিউজড। ডিসঅ্যাপয়েন্টেড মানে হচ্ছে হতাশ আর কনফিউজ মানে হচ্ছে বিভ্রান্ত। তো যখন কি হয়েছিল সঙ্গে সঙ্গে তার চেহারা পরিবর্তন হয়নি তখন সে হতাশ হয়েছিল এবং সে বিভ্রান্তিগ্রস্ত হয়েছিল। তো এরপর কি বলছে, বলছে সে থট মানে সে ভেবেছিল কি ভেবেছিল, দ্য ম্যাজিক হ্যাড ফেল্ড মানে এই জাদুটা ব্যর্থ হয়ে গেছে। আর কি হয়েছিল তার জন্য, বলছেন বিগিন টু ক্রাই আউট এবং সে চিৎকার করতে শুরু করেছিল বা সে কান্না করার চেষ্টা করছিল। আর কিসের জন্য কান্না করছিল বা চিৎকার করছিল, বলছে ফ্রাস্ট্রেশন মানে হতাশ হয়ে অ্যান্ড হেল্পলেসনেস অর্থাৎ কি এবং সাহায্যহীন হয়ে। তো সে সাহায্যহীন হয়ে এবং হতাশ হয়ে
চিৎকার করা শুরু করেছিল যখন কি এই জাদুটা কাজ করেনি বলে সে মনে করছিল। তো দেখো এখানে আমি তোমাদের একেবারে ছোট্ট করে অ্যান্সারটা করে দিয়েছি, তাই তোমরা এইটুকুকেই তোমার পরীক্ষার খাতায় লেখার চেষ্টা করো না। তোমরা কি করবে, তোমরা এর সামনে এবং পিছনে কিছু ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন লাইন, এক দুটো লাইন অ্যাড করবে, করে এটাকে যদি ক্লিয়ারলি লিখে আসতে পারো তাহলে ওই যে উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 না তোমার এই যে প্রোজ থেকে যে 6 নাম্বারটা থাকে এই 6-6 তোমার জন্য সম্পূর্ণ বরাদ্দ হয়েই থাকবে। তো চলো এরপরে দেখে নেই বিয়ের দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে। কি বলছে এখানে, বলছে হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স প্রপোজড বাই দ্য জার। আর তারপর একই সঙ্গে কি বলছে, বলছে হাউ ডিড হি গেট দ্য অ্যান্সার্স, এবং একই সঙ্গে আবারও কি বলছে হোয়াট ওয়ার দ্য অ্যান্সার্স। তাহলে এর অর্থ কি দাঁড়াচ্ছে, বলছে হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স মানে 3টা প্রশ্ন, সেগুলো কি কি ছিল প্রপোজড বাই দ্য জার, অর্থাৎ জারের যে প্রশ্ন 3টা ছিল সেই 3টা প্রশ্ন কি কি। এবং তারপর একই সঙ্গে কি বলছে হাউ ডিড হি গেট দ্য অ্যান্সার, মানে সে কেমন করে প্রশ্নগুলোর উত্তর পেয়েছিল। আর তারপর কি বলছে হোয়াট ওয়ার দ্য অ্যান্সার্স, মানে এর উত্তরগুলো কি ছিল। তো চলো দেখে নেই এর অ্যান্সারে কি বলা হচ্ছে। তো দেখো এখানে আমি তোমাদের জন্য একেবারে সহজ সরল বা প্রাণবন্ত ভাষায় এর উত্তরটাকে করে দিয়েছি, যাতে করে একটা দুধের শিশুও যদি মাত্র একটা বার পড়তে পারে না তারও মুখস্থ হয়ে যাবে। তো উত্তরে কি বলা হচ্ছে চলো দেখে নিই। কি বলছে এখানে, বলছে দ্য জার প্রপোজড 3 ইম্পর্টেন্ট কোশ্চেন্স অফ লাইফ, মানে রাজা প্রস্তাব করেছিল 3টা ইম্পর্টেন্ট কোশ্চেন বা 3টা গুরুত্বপূর্ণ প্রশ্ন জীবনকে নিয়ে। দে ওয়ার মানে সেগুলো ছিল, অর্থাৎ প্রশ্নগুলো কি এবার আমরা আলোচনা করে নেই চলো। তো কি বলা হচ্ছে এখানে, প্রথমে বলছে হোয়াট ইজ দ্য রাইট টাইম টু ডু সামথিং। হোয়াট ইজ দ্য রাইট টাইম মানে সঠিক সময় কোনটা, টু ডু সামথিং মানে কোনো কিছু করার, অর্থাৎ কোনো কাজ করার সঠিক সময় কোনটা। এরপরে কি বলা হচ্ছে, বলছে হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল, মানে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কি। তো এরপর কি বলছে, বলছে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, অর্থাৎ কি সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি। তো এই 3টা প্রশ্নই রাজার মধ্যে বা জারের মধ্যে উদিত হয়েছিল। পরের পার্টে কি বলা হয়েছিল, বলছে হাউ ডিড হি গেট দ্য অ্যান্সার্স, মানে কেমন করে তিনি এর উত্তরগুলো পেয়েছিল। তো এর উত্তরে কি বলা হচ্ছে, বলছে হি গট দ্য অ্যান্সার্স, হি গট মানে তিনি পেয়েছিলেন দ্য অ্যান্সার্স মানে এর উত্তরগুলো কেমন করে, বলছে থ্রু হিজ ওন এক্সপিরিয়েন্স। থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে, কার মধ্য দিয়ে, বলছে হিজ ওন এক্সপিরিয়েন্স মানে তার নিজের অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়ে। আর কি বলছে সঙ্গে, বলছে হোয়াইল হেল্পিং দ্য হারমিট অ্যান্ড সেভিং এ উন্ডেড ম্যান, যখন সে সেই সন্ন্যাসীকে সাহায্য করছিল আর একই সঙ্গে একটা উন্ডেড ম্যানকে বা একটা আহত ব্যক্তিকে রক্ষা করছিল। তো একটা আহত ব্যক্তিকে রক্ষা করা এবং সন্ন্যাসীকে সাহায্য করার মাধ্যমেই তিনি তার জীবনের সমস্ত উত্তরগুলো বা তার মনের মধ্যে উদয় হওয়া সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর তিনি তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে পেয়েছিলেন। এর জন্য সাহায্য করেছিল কে, সেই একমাত্র হারমিট বা সেই সন্ন্যাসী। তারপর তৃতীয় পার্টে কি ছিল, যে হোয়াট ওয়ার দ্য অ্যান্সার্স মানে উত্তরগুলো কি ছিল। তো উত্তরগুলো কি ছিল দেখো এখানে কি বলা হচ্ছে, দ্য অ্যান্সার্স ওয়ার মানে উত্তরগুলো ছিল এগুলো কি কি, বলছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ দ্য প্রেজেন্ট মোমেন্ট, অর্থাৎ কি দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো দ্য প্রেজেন্ট মোমেন্ট মানে এই সময়টাই বা বর্তমান সময়। তো এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তরে কি বলা হয়েছিল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল আর দোজ হু আর উইথ আস নাও। এর অর্থ কি, বলছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি আর মানে হলেন কে, বলছে দোজ হু আর উইথ আস নাও মানে যার সঙ্গে আমরা এখন আছি। তো এরপর তৃতীয় প্রশ্নের উত্তরে কি বলা হয়েছিল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং মানে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ ইজ টু ডু গুড টু আদার্স, অর্থাৎ কি সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো এটাই অন্যকে সাহায্য করা বা অন্যকে হেল্প করা। তো এই ছিল সেই 3টা প্রশ্ন। তো শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে জানিয়ে রাখি, আমরা কিছুদিন পূর্বে আমাদের এই চ্যানেলে 3 কোশ্চেন নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ 4টা প্রশ্ন নিয়ে 2টো ভিডিও আপলোড করেছিলাম। তো সেই ভিডিওগুলোর মধ্যে আমি 6 মার্কের 4টা কোশ্চেন দিয়েছি। ওই 4টা কোশ্চেন তোমাদেরকে বলে দিয়েছিলাম আপকামিং পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো সেই প্রশ্নগুলোর মধ্যে খুঁজলে তোমরা এই প্রশ্নটাকেও পেয়ে যাবে। এবং তোমাদের জানিয়ে রাখি, ওই 4টা প্রশ্ন যদি তুমি পড়ে নিতে পারো বা 4টা কোশ্চেনকে যদি তুমি কমপ্লিট করতে পারো, তোমাকে 3 কোশ্চেন থেকে কোনো রকমের চিন্তা ছাড়াই তোমাকে যাই প্রশ্ন দেওয়া হবে, মঙ্গল গ্রহ থেকেও প্রশ্ন দিলে তুমি উত্তর করে আসতে পারবে, তোমার জীবনে কোনো রকম কোনো সমস্যা হবে না। তাই অবশ্যই সেই 4টি কোশ্চেনকে ক্লিয়ার করে দেখে নিও। তো চলো এরপরে দেখে নেই পরবর্তী পার্টে বা পরবর্তী টপিক কি আছে। তো এরপর কি আছে না ভার্স, ভার্স মানে হচ্ছে কি কবিতা। তো চলো দেখে নেই কবিতা থেকে কি কি প্রশ্ন দেওয়া হয়েছে। তো 3-এর দাগে কি বলা হচ্ছে, বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন ইউর ওন ওয়ার্ড, 2 × 2 = 4, অর্থাৎ কি আগের মতোই ঠিক তোমাকে 2টো প্রশ্নের অ্যাটেন্ড করতে হবে বা 2টো প্রশ্নের উত্তর লিখে আসতে হবে, তাহলে তুমি 4 নাম্বার পাবে। তো চলো দেখে নেই প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে। এর দাগে কি বলছে, যে হোয়াট ডাজ দ্য হক সিম্বলাইজ ইন দ্য পোয়েম হক রোস্টিং। এর অর্থ কি, যে হক রোস্টিং কবিতায় এই যে হক মানে বাজ পাখি কিসের প্রতীক। তো চলো দেখে নেই এর উত্তরে কি বলা হচ্ছে। তোমাদের জানিয়ে রাখি, এই প্রশ্নগুলোর সমস্ত উত্তরগুলো একেবারে সহজ করে বা একেবারে প্রাণবন্ত করে তোমাদের জন্য তৈরি করা হয়েছে। তো এর উত্তরে কি বলা হচ্ছে, বলছে দ্য হক মানে এই বাজ পাখি সিম্বলাইজেস মানে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে বা বাজ পাখিকে প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে কোনগুলোর, বলছে পাওয়ার, অথরিটি অ্যান্ড ডিক্টেটরশিপ। এর অর্থ কি
পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা, এই যে অথরিটি মানে হচ্ছে প্রভাবশালী, অ্যান্ড ডিক্টেটরশিপ মানে হচ্ছে স্বৈরাচারী বা একনায়ক তন্ত্র। তো এই বাজ পাখিকে বা এই হক পাখিকে এইগুলোর জন্য বা এইগুলোর প্রতীক হিসাবে তুলে ধরা হয়েছে। চলো এরপরে দেখে নেই বিয়ের দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে। কি বলছে এখানে, বলছে ডেসক্রাইব দ্য ফিজিক্যাল ক্যাপাবিলিটি অফ দ্য হক। এর অর্থ কি, বলছে ডেসক্রাইব মানে বর্ণনা করো, দ্য ফিজিক্যাল ক্যাপাবিলিটি মানে শারীরিক ক্ষমতাগুলোর কথা বা শারীরিক ক্ষমতার কথা। কার বলছে, অফ দ্য হক মানে হকের বা বাজ পাখির শারীরিক ক্ষমতা বা শারীরিক গঠন কেমন তা নিয়ে আলোচনা করো। তো এর উত্তরে কি বলা হচ্ছে, বলছে দ্য হক হ্যাজ মানে এই হকের বা বাজ পাখির হ্যাজ মানে আছে, কি আছে, বলছে শার্প আইজ মানে তীক্ষ্ণ চোখ, আর কি আছে, বলছে স্ট্রং ক্লজ মানে শক্তিশালী নখ আছে, আর কি আছে, বলছে হুকড বিক মানে একটা হুকড মানে হচ্ছে বাঁকানো, বিক মানে হচ্ছে ঠোঁট, বাজ পাখির একটা বাঁকানো ঠোঁটও আছে, আর কি আছে, বলছে অ্যান্ড পাওয়ারফুল উইংস এবং একই সঙ্গে শক্তিশালী ডানা আছে, আর কি বলছে, বলছে হুইচ মেক ইট এ পারফেক্ট হান্টার মানে যেগুলো একে বা যেগুলো বাজ পাখিকে একটা পারফেক্ট হান্টার তৈরি করেছে বা একটা নিখুঁত শিকারী তৈরি করেছে। তো চলো এরপরে দেখে নেই সিয়ের দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে। কি বলছে এখানে, বলছে হোয়াই ইজ অটম চুজেন অ্যাজ দ্য সিজন ফর কম্পারিজন ইন সনেট 73। তো এই প্রশ্নটা তোমাদের উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 73 থেকে নেওয়া হয়েছে। তো তাহলে এর অর্থ কি দাঁড়াচ্ছে, বলছে হোয়াই ইজ অটম মানে কেন এই অটমকে চুজেন মানে বেছে নেওয়া হয়েছে বা চুজ করা হয়েছে, অ্যাজ দ্য সিজন ফর কম্পারিজন মানে তুলনা করার জন্য, ইন সনেট 73 অর্থাৎ সনেট 73 কবিতায়। তো সনেট 73 কবিতায় এই যে শরৎকালকে কেন বেছে নেওয়া হয়েছে তুলনা করার জন্য। তো এর উত্তরে কি বলা হচ্ছে, বলছে অটম রিপ্রেজেন্টস মানে শরৎকাল রিপ্রেজেন্ট করে বা উপস্থাপন করে কাকে, বলছে ওল্ড এজ অ্যান্ড ডিকে। ওল্ড এজ মানে হচ্ছে বার্ধক্য আর ডিকে মানে হচ্ছে অবক্ষয়। তো এই যে শরৎকাল এটা ওল্ড এজকে এবং একই সঙ্গে ডিকেকে উপস্থাপন করে। আর পরে কি বলছে, বলছে শো ইট ইজ চুজেন টু শো দ্য অ্যাপ্রোচ অফ ডেথ। আর এই কারণে মৃত্যুকে উপস্থাপন করার জন্য বা ডেথকে তুলে ধরার জন্য এই শরৎকালকে বেছে নেওয়া হয়েছে। তো এরপর ডিয়ের দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে, বলছে হোয়াই আর দ্য কোয়ার্স বিয়ার অ্যান্ড রুইন। তো বলছে হোয়াই আর দ্য মানে কেন, কোয়ার্স মানে এই যে ডালপালাগুলো কেমন, বলছে বেয়ার মানে হচ্ছে নগ্ন, অ্যান্ড রুইন্ড এবং ধ্বংসপ্রাপ্ত। তো ডালপালাগুলো কেন নগ্ন বা ধ্বংসপ্রাপ্ত বলা হয়েছে আলোচ্য কবিতায়। তো এর উত্তরে কি বলা হচ্ছে, বলছে দ্য কোয়ার্স আর বেয়ার অ্যান্ড রুইন বিকজ দ্য লিভস হ্যাভ ফলেন ফ্রম দ্য ট্রিজ। তো এর অর্থ কি, বলছে দ্য কোয়ার্স মানে ডালগুলো আর বেয়ার অ্যান্ড রুইন মানে এগুলো নগ্ন বা ধ্বংস হয়ে গেছে। এর কারণ হলো বিকজ মানে কারণ, দ্য লিভস মানে হচ্ছে সেই পাতাগুলো, হ্যাভ ফলেন পাতাগুলো কি হয়েছে, বলছে হ্যাভ ফলেন মানে পড়ে গেছে বা ঝরে পড়েছে, ফ্রম দ্য ট্রিজ মানে গাছ থেকে। তো গাছ থেকে পাতাগুলো ঝরে পড়েছে আর সেই জন্য এই কোয়ার্সগুলো বা ডালগুলো কি হয়েছে, নগ্ন হয়ে গেছে বা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তো চলো দেখে নেই এরপর ঈদ দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে। কি বলছে এখানে, বলছে হোয়াট কাইন্ড অফ ট্রিজ উইল লাইন দ্য স্ট্রিট। হোয়াট কাইন্ড অফ ট্রিজ মানে কোন ধরনের গাছ, উইল লাইন মানে এগুলো লাইন দেওয়া থাকবে বা সারিবদ্ধভাবে থাকবে, দ্য স্ট্রিট মানে রাস্তায়। তো রাস্তায় কোন ধরনের গাছগুলো সারিবদ্ধভাবে থাকবে। দেখো এই কোশ্চেনটা তোমাদের দ্য গ্রিন হাউস এফেক্ট থেকে নেওয়া হয়েছে। তো এখানে বলা হচ্ছে রাস্তায় পরবর্তীকালে বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মে কি ধরনের গাছ সারিবদ্ধভাবে থাকার কথা আলোচ্য কবিতায় আলোচনা করা হয়েছে। তো চলো দেখে নেই এর উত্তরে কি বলছে। কি বলছে এখানে, বলছে ইন দ্য ফিউচার মানে ভবিষ্যতে আনহেলদি অ্যান্ড আর্টিফিশিয়াল ট্রিজ। বলছে আনহেলদি মানে হচ্ছে কি অস্বাস্থ্যকর, আর কি বলছে ওর আর্টিফিশিয়াল ট্রিজ অথবা কৃত্রিম গাছ, লাইক দ্য নাট ট্রিজ কিসের মতো, বলছে এই যে বাদাম গাছের মতো, কি হচ্ছে উইল লাইন দ্য স্ট্রিট যেগুলো কি হবে না এই রাস্তার উপরে সারিবদ্ধভাবে থাকবে। তো এখন রাস্তার উপরে আমরা কি দেখি, যে সুন্দর সুন্দর ফুলের গাছ বা বিভিন্ন রকমের কি যে গাছগুলো আমাদের কোনো ফল প্রদান করে না, যেগুলো আমাদের ছায়া দেয় ঠিক কিন্তু কোনো রকম ফল দেয় না বা আমাদের খুব একটা বেশি উপকারে আসে না, এই সমস্ত গাছগুলোকে এখন কি করা লাগানো আছে। তো একটা সময় আসবে যখন কি হবে, মানুষের যে চাষযোগ্য জমিগুলো এগুলো যখন কি হবে না ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে বা এগুলো যখন মরুভূমি তৈরি হবে, তখন মানুষ তার এই যে সুন্দর সুন্দর গাছগুলো বা ফলের গাছগুলো যখন তারা ঘরের মধ্যে বা যখন তারা কি করতে পারবে না, তাদের বাগানের মধ্যে লাগাতে পারবে না, তখন এগুলোকে নিয়ে তারা রাস্তায় রোপণ করবে। তাই আমরা যখন রাস্তায় হাঁটাহাঁটি করবো বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যখন রাস্তায় হাঁটাচলা করবে, তখন তারা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে খাবারের গাছ দেখতে পাবে। আর যেগুলো কি করবে, যেগুলো মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা তৈরি করার চেষ্টা করবে। তো চলো দেখে নেই এরপর পরবর্তী কোশ্চেন কি বলছে। তো এফের দাগে কোশ্চেনে কি বলছে, বলছে হোয়াট ট্রিজ মানে কি ধরনের গাছ ইউজ টু লাইন আপ মানে লাইন দেওয়া আছে বা এখন সারিবদ্ধভাবে আছে দ্য স্ট্রিট বিফোর, মানে কোন ধরনের গাছগুলো আগে সারিবদ্ধভাবে রাস্তায় ছিল। এর অর্থ কি, মানে ওই যে আর্টিফিশিয়াল যে ট্রি বা ওই যে নাট ট্রি যেগুলো পরবর্তী সময় হবে, সেই গাছগুলো হওয়ার পূর্বে ওই একই রাস্তায় কি ধরনের গাছ ছিল। এর অর্থ কি, যে বর্তমান সময়ে এখন রাস্তায় কোন গাছগুলো রয়েছে। তো এর উত্তরে কি বলা হচ্ছে, বলছে আর্লিয়ার গ্রিন অ্যান্ড হেলদি ট্রিজ ইউজ টু লাইন দ্য স্ট্রিট টু শো দ্য বিউটি। এর অর্থ কি, যে পূর্বে বা আগে কি হয়েছিল না, যে হেলদি বা গ্রিন এই সবুজ আর স্বাস্থ্যকর যে গাছগুলো এগুলো সৌন্দর্য উপস্থাপন করার জন্য রাস্তায় সারিবদ্ধভাবে লাগানো ছিল। তো চলো এরপরে দেখে নেই জিয়ের দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে। কি বলছে এখানে, বলছে মেনশন এনি ফোর ইভেন্টস দ্যাট এফেক্ট দ্য পাবলিক ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট। এর অর্থ কি, বলছে মেনশন মানে হচ্ছে তুলে ধরো বা বর্ণনা করো কার কথা, বলছে এনি ফোর ইভেন্ট মানে চারটা ইভেন্টের কথা বা চারটা বিষয়ের কথা তুলে
ধরো দ্যাট এফেক্ট মানে যেগুলো এফেক্ট করে বা যেগুলো প্রভাব ফেলে কোথায়, বলছে দ্য পাবলিক মানে মানুষের উপরে, ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট। তো গ্রিন হাউস এফেক্ট কবিতার মধ্যে মানুষের উপরে প্রভাব ফেলতে পারে এমন 4টি বিষয়ের কথা মেনশন করো বা তুলে ধরো। তো উত্তরে কি বলা হচ্ছে চলো দেখে নিই। তো একবার সহজ করে এখানে লেখা আছে দেখো, বলছে রাইজিং টেম্পারেচার মানে এই যে তাপমাত্রা বৃদ্ধি, এটা একটা হচ্ছে ইভেন্ট। এরপর কি বলছে, বলছে ডাস্ট বাউল মানে ধুলোর বাটি। তো আমাদের এই যে চাষযোগ্য যে জমিগুলো একটা সময় এগুলোকে মরুভূমিতে পরিণত হবে, বা কবির মতে বা কবির কথায় ধুলোর বাটিতে পরিণত হবে। তো এরপর কি বলছে, বলছে পভার্টি মানে দারিদ্রতা, অর্থাৎ মানুষ কি হবে একটা সময় অনেক বেশি দরিদ্র হয়ে যাবে। আর কি বলছে, বলছেন মাইগ্রেশন এফেক্ট দ্য পাবলিক মানে এবং মাইগ্রেশন মানে হচ্ছে কি উদ্বাস্তু, অর্থাৎ মানুষ একটা সময় তার নিজের ঘর বাড়ি, তার স্বপ্নের সমস্ত জমি জমা সবকিছুকে ছেড়ে দিয়ে কি করবে, অন্য কোনো রাষ্ট্র বা অন্য কোনো কান্ট্রিতে চলে যাওয়ার চেষ্টা করবে। তো এই ছিল 4টে ইভেন্ট। চলো এরপর পরবর্তী পার্টে কি বলা হচ্ছে দেখে নিই। তো এরপর 4এর দাগে কি বলছে, যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স মানে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো এখানেও ঠিক তোমাদের আগের মতো, ঠিক যেমন প্রোজে তোমাদের 2টো কোশ্চেন ছিল 2টো প্রোজ থেকে, আর ওখান থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিলে হয়ে যেত, এখানেও ঠিক সেম। এখানে 3টে কবিতা থেকে তোমাদেরকে 3টা প্রশ্ন দেওয়া হবে, আর এই 3টা প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখে আসতে পারলেই তোমাদের কাজ শেষ। তো এবার চলো দেখে নিই এখানে প্রশ্নে কি বলা হচ্ছে। তো এর দাগের কোশ্চেনে কি বলছে, দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি মানে আমার এই বডি বা আমার শরীরের মধ্যে কোনো রকমের কোনো খুঁত নেই। আর কি বলছে, বলছে হাউ ডাজ দিস স্টেটমেন্ট মানে কেমন করে এই বিবৃতিটি কি করছে, বলছে রিফ্লেক্ট দ্য হকস ব্রুটাল ফ্রাঙ্কনেস মানে এই হকের প্রতিচ্ছবিকে বর্ণনা করছে, বা এই হকের সম্পর্কে বা এই বাজ পাখির সম্পর্কে বর্ণনা করেছে। তো এই লাইনটি তোমাদের টেড হিউজের লেখা হক রুস্টিং কবিতা থেকে নেওয়া হয়েছে। তো এখানে তাহলে কি বলছে, যে এই যে লাইনটা তুলে দেওয়া হয়েছে, বাজ পাখি যে বলেছিল আমার শরীরের মধ্যে কোনো রকমের কোনো খুঁত নেই, এই কথার মাধ্যমে বাজ পাখির যে প্রতিচ্ছবি বর্ণনা করা হয়েছে তা ব্যাখ্যা করো। চলো দেখে নিই এর অ্যান্সারে কি বলছে। কি বলছে এখানে, বলছে দিস স্টেটমেন্ট মানে এই বিবৃতিটি শোজ মানে দেখিয়েছে, কি দেখিয়েছে, বলছে দ্য হক্স প্রাইড মানে হক্সের বা বাজ পাখির প্রাইডকে মানে তার অহংকারকে বা তার গর্বকে। আর কি বলছে, বলছে ইন ইটস ন্যাচারাল পাওয়ার এবং তার কাকে ন্যাচারাল পাওয়ার মানে তার প্রাকৃতিক ক্ষমতাকে। তো আলোচ্য লাইনের মাধ্যমে টেড হিউজেস কি করেছে, বাজ পাখির যে প্রাকৃতিক ক্ষমতা এবং তার যে অহংকার বা গর্ববোধ এটাকে বর্ণনা করেছেন। এরপর লাইন কি বলছে, বলছে দ্য হক মানে এই বাজ পাখি বিলিভস মানে তিনি বিশ্বাস করে বা সে বিশ্বাস করে কি, বলছে ইট ইজ অনেস্ট মানে বাজ পাখি বিশ্বাস করে যে সে অনেস্ট মানে সে সৎ। আর কি বলছে, বলছে অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড ইন ইটস অ্যাকশন বলছে কি, অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড মানে এবং সে কি আছে প্রস্তুত আছে কিসের জন্য, বলছে ইন ইটস অ্যাকশনস মানে যে কোনো কাজ করার জন্য। তো বাজ পাখি নিজেকে একদিকে যেমন সৎ মনে করে, আবার সে সব সময়ের জন্য প্রত্যেকটা কাজের জন্য সে প্রস্তুত আছে বলে সে নিজেকে মনে করে। এরপর কি বলা হচ্ছে, বলছে ইট কিলস মানে সে হত্যা করে, বাজ পাখি হত্যা করে কাদেরকে, বলছে ওপেনলি উইথাউট ফিলিং গিল্টি মানে সে খোলামেলা জায়গায় মানে সে যেখানে ইচ্ছা সেখানে হত্যা করে। আর কি বলছে, বলছে উইথাউট ফিলিং গিল্টি মানে কোনো রকমের অপরাধবোধ মনে করা ছাড়াই। তো বাজ পাখি যদি কাউকে হত্যা করে না, সে কিন্তু কিছু মনে করে না বা সে ভাবেও না একবারের জন্য যে আমি কাজটা ঠিক করলাম নাকি ভুল। এখানে এটাই বলছে কি, সে কোনো রকমের অপরাধবোধ ছাড়াই সে যে কাউকে বা যাকেই মনে করে সে তাকে হত্যা করে দেয়। এরপর লাইন কি বলছে, দ্য পোয়েট সাজেস্টস মানে কবি বুঝিয়েছেন। তো এই যে আলোচ্য লাইনটির মাধ্যমে কবি কি বুঝিয়েছেন, তো বলা হচ্ছে দেখো, বলছে কি দ্যাট যে দোজ হু হ্যাভ অ্যাবসলিউট পাওয়ার অফেন বিকাম ক্রুয়েল অ্যান্ড সেলফিশ। এখানে দেখো খুব সুন্দর একটা কথা বলা হচ্ছে, বলছে দোজ মানে যার, হু হ্যাভ অ্যাবসলিউট পাওয়ার মানে যার মধ্যে না ক্ষমতা চলে আসে, সে তখন কি হয়, বলছে অফেন বিকাম মানে সে হয়ে যায় ক্রুয়েল অ্যান্ড সেলফিশ মানে সে একদিকে যেমন স্বার্থপর হয়ে যায় অন্যদিকে সে নিষ্ঠুর হয়ে যায়। তো আমাদের মানব জাতির মধ্যে আমরা দেখি যখন কারোর মধ্যে না একটু ক্ষমতা চলে আসে বা যখন কারোর মধ্যে একটু পাওয়ার চলে আসে না, সে একটু নিষ্ঠুর হয়ে যায় বা সেও স্বার্থপর হয়ে যায়, ঠিক ওই বাজ পাখির মতোই। এরপর কি বলছে, বলছে থিঙ্কিং দ্যাট মানে সে মনে করে, কি মনে করে, বলছে দ্যাট পাওয়ার জাস্টিফাইজ অল অ্যাকশনস বলছে পাওয়ার জাস্টিফাইজ অল অ্যাকশনস মানে ক্ষমতা থাকলেই না সব কাজ করা সম্ভব। তো চলো এরপরে দেখে নেই বিয়ের দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে। কি বলছে এখানে, বলছে ডিসকাস দ্য ভেরিয়াস টাইপস অফ ইমেজ ইউজড বাই শেক্সপিয়ার ইন সনেট 73। এর অর্থ কি, বলছে সনেট 73 এই যে কবিতার মধ্যে উইলিয়াম শেক্সপিয়ার যে চিত্রগুলোকে তুলে ধরেছে বা যে প্রতিচ্ছবিগুলোকে উপস্থাপন করেছেন সেগুলোকে ব্যাখ্যা করো। তো চলো আমরা দেখে নেই যে আলোচ্য কবিতার মধ্যে বা উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 73 এই কবিতার মধ্যে তিনি কোন কোন চিত্র তুলে ধরেছেন বা কোন কোন চিত্রকে তিনি উপস্থাপন করেছেন। তো এর অ্যান্সারে কি বলা হচ্ছে, বলছে শেক্সপিয়ার ইউজেস 3 মেন ইমেজ ইন সনেট 73। এর অর্থ কি, বলছে সনেট 73 কবিতার মধ্যে শেক্সপিয়ার 3টা মেন ইমেজ অর্থাৎ প্রধান ইমেজকে তিনি ব্যবহার করেছেন। সেই ইমেজগুলো কি কি, বলছে ফার্স্ট মানে প্রথমত সেটা কি আছে, বলছে ইউজেস মানে তিনি ব্যবহার করেছেন কাকে, বলছে দ্য ইমেজ অফ অটম। তো বলছে প্রথম যে ইমেজটা তিনি ব্যবহার করেছেন সেটা হচ্ছে কি যে অটম, অটম মানে হচ্ছে শরৎকাল। আর এই শরৎকালকে বা অটমের যে ইমেজটাকে কেন ব্যবহার করেছে পরে কি বলা হচ্ছে, বলছে হুইচ শোজ মানে যেটা দেখিয়েছে, অর্থাৎ এই শরৎকালকে তুলনা করার মাধ্যমে বা এই শরৎকালের চিত্র বোঝানোর মাধ্যমে বা শরৎকালের চিত্রকে ব্যবহার করার মাধ্যমে কবি বুঝিয়েছেন, কি বুঝিয়েছেন, বলছে ওল্ড এজ মানে বার্ধক্য কালকে। আর কি বলছে, বলছে অ্যান্ড ফলিং অফ লাইফ মানে জীবনের পরিসমাপ্তির পর্যায়কে। তো আলোচ্য কবিতার একেবারে প্রথমেই আমরা দেখেছি শেক্সপিয়ার কি করেছেন না অটম বা
শরৎকালের একটা চিত্রকে তিনি উপস্থাপন করেছেন। আর এই চিত্রকে কেন উপস্থাপন করেছেন, এর কারণ হচ্ছে কি, বলছে ওল্ড এজ মানে বার্ধক্যকে, আর একই সঙ্গে কি ফলিং অফ লাইফ মানে জীবনের পরিসমাপ্তির পর্যায়কে বোঝানোর জন্য। এরপরে কি বলা হচ্ছে, বলছে সেকেন্ড মানে দ্বিতীয়ত, হি ইউজেস মানে তিনি ব্যবহার করেছেন। দ্বিতীয় যে চিত্রটা তিনি ব্যবহার করেছেন সেটা কি, বলছে কি সেকেন্ড মানে দ্বিতীয়ত, হি ইউজেস টুইলাইট। দ্বিতীয় বলছে আরো একটা চিত্র তিনি তুলে ধরেছেন, তার নাম হচ্ছে কি টুইলাইট। আর এই টুইলাইট মানে কি, বলছে হুইচ রিপ্রেজেন্টস, যেটার দ্বারা তিনি রিপ্রেজেন্ট করেছেন মানে তিনি উপস্থাপন করেছেন কাকে, বলছে দ্য এন্ড অফ দ্য ডে মানে দিনের একেবারে শেষ অংশকে। আর কি বলছে, বলছে অ্যান্ড অ্যাপ্রোচ অফ নাইট এবং যে রাত্রির শুরুকে। তো এখানে আলোচ্য কবিতার মধ্যে দ্বিতীয় যে চিত্রটা আমরা পেয়েছি তার নাম হচ্ছে টুইলাইট। আর এই টুইলাইট চিত্রের মাধ্যমে কবি দেখিয়েছেন কাকে, যে দিনের শেষে হয়ে যাওয়া বা দিনের শেষ অংশকে, আর সেই সঙ্গে রাত্রির যে শুরু হওয়ার যে ব্যাপারটা, ওই যে মাঝখানের যে গোধূলি লগ্ন, সেই লগ্নকে বোঝানোর জন্য। তো আলোচ্য কবিতার মধ্যে টুইলাইট নামে যে চিত্রটাকে কবি ব্যবহার করেছেন, এই চিত্রের মাধ্যমে বা টুইলাইটের মাধ্যমে কবি দিনের শেষ হয়ে যাওয়া আলো বা একটা মানুষের জীবনের সমাপ্তি পর্বকে তিনি বুঝিয়েছেন। তো এরপর কি বলছে, বলছে থার্ড মানে তৃতীয়ত কি হচ্ছে, বলছে হি ইউজেস দ্য ইমেজ অফ এ ডাইং ফায়ার। মানে তৃতীয় যে ইমেজটাকে তিনি তুলে ধরেছেন বা উপস্থাপন করেছেন সেটা হচ্ছে কি, বলছে ডাইং ফায়ার মানে হচ্ছে নিভে আসা একটা আগুন কি। আর কি বলছে, বলছে দ্যাট স্লোলি মানে যেটা ধীরে ধীরে কোথায় যাচ্ছে, বলছে টার্নস ইনটু অ্যাশেস মানে ছায়ে পরিণত হচ্ছে। তো আলোচ্য কবিতার একেবারে তৃতীয় অংশে বা একেবারে শেষের দিকে কবি কি করেছেন, একটা নিভে আসা আগুনের একটা প্রতিচ্ছবিকে তিনি তুলে ধরেছেন। আর এই আগুনটা কি হচ্ছে না, যেটা কি হচ্ছে একদম নিভে আসা আগুন, অর্থাৎ কি আর কিছুক্ষণের মধ্যেই সেই আগুনটাও ছাই হয়ে যাবে। তো এই লাইনের মাধ্যমে বা এই যে নিভে আসা আগুনের মাধ্যমে কবি কি বোঝাচ্ছেন, এখানে কি বলা হচ্ছে, বলছে দিস ইমেজ মানে এই ছবিগুলো শো দ্য গ্রাজুয়াল ডিকে। বলছে শো মানে দেখিয়েছেন মানে সমস্ত চিত্রগুলো না একসঙ্গে কি দেখাচ্ছে, বলছে গ্রাজুয়াল ডিকেকে তুলে ধরছে। অর্থাৎ কি গ্রাজুয়াল মানে হচ্ছে ক্রমশ, আর ডিকে মানে হচ্ছে অবক্ষয়। তো ক্রমশ যে অবক্ষয় মানে আমাদের জীবন না শুরুর সময় আমাদের জীবনটা সুন্দর থাকে, কিন্তু যখন 40 বছর বা 50 বছরের পরে আমাদের জীবন কি হয় না, আস্তে আস্তে অবক্ষয়ের দিকে চলে যায়, আমরা আস্তে আস্তে মৃত্যুর দোরগোড়ায় চলে যাই। তখন আমাদের মধ্যে এই যে ডিকে বা অবক্ষয় জিনিসটাও শুরু হয়ে যায়। তো আলোচ্য কবিতার মধ্যে কবি যে সমস্ত চিত্রকে তুলে ধরেছেন, সমস্ত চিত্রকে তুলে ধরার একটা মেন রিজন হচ্ছে কি, যে মানব জীবনের যে ডিকে বা মানুষের জীবনে যে অবক্ষয় আসে, সেই অবক্ষয়কে তুলে ধরার জন্য বা এটাকে বোঝানোর জন্য। আর একই সঙ্গে কি বলছে, বলছে ডিকে অফ লাইফ অ্যান্ড দ্য নিয়ারনেস অফ ডেথ। মানে শুধুমাত্র তিনি এখানে ডিকে অফ লাইফ অর্থাৎ জীবনের এই অবক্ষয়কে তুলে ধরেননি, এর সঙ্গে তিনি নিয়ারনেস অফ ডেথকে তুলে ধরেছেন। অর্থাৎ কি, তিনি যে মৃত্যুর যে কাছাকাছি আমরা চলে যাই বা মৃত্যুর যে দোরগোড়ায় আমরা পৌঁছানোর চেষ্টা করছি বা দোরগোড়ায় আমরা চলে যাচ্ছি, সেটাকেও তিনি বোঝানোর চেষ্টা করেছেন। তো এরপর শিয়ের দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে, বলছে হাউ ইজ দ্য ফেলিয়ার অফ গভর্নমেন্টস প্রেজেন্টেড বাই কার্ল ডেনিশ ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট। তো এর অর্থ কি, বলছে হাউ ইজ দ্য মানে কেমন করে কিসের কথা বলা হচ্ছে, বলছে ফেলিয়ার অফ গভর্নমেন্টস মানে এই যে সরকারের ফেলিয়ারকে মানে সরকারের ব্যর্থতাকে কি করা হয়েছে, বলছে প্রেজেন্টেড মানে তুলে ধরা হয়েছে কোথায়, বলছে বাই কার্ল ডেনিশ ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট। মানে এই গ্রিন হাউস এফেক্ট যে কবিতা আছে না, এই কবিতার মধ্যে কার্ল ডেনিশ কেমন করে গভর্নমেন্টের অর্থাৎ কি সরকারের যে ফেলিয়ার মানে ব্যর্থতাকে তুলে ধরেছেন তা ব্যাখ্যা করো। তো চলো আমরা দেখে নেই যে আলোচ্য কবিতায় বা দ্য গ্রিন হাউস এফেক্ট এই কবিতার মধ্যে কার্ল ডেনিশ সরকারের ব্যর্থতাকে কেমন করে তিনি উপস্থাপন করেছেন। তো এর অ্যান্সারে কি বলা হচ্ছে, বলছে ইন দ্য গ্রিন হাউস এফেক্ট মানে এই যে দ্য গ্রিন হাউস এফেক্ট কবিতার মধ্যে কি হয়েছে, বলছে কার্ল ডেনিশ মানে আমাদের কবি কার্ল ডেনিশ কি করেছেন, বলছেন শোজ মানে তিনি দেখিয়েছেন কাকে, বলছে দ্যাট যে গভর্নমেন্টস মানে সরকার কি করছে, বলছে ফেল মানে তিনি ব্যর্থ বা সরকার ব্যর্থ হয়ে গেছে টু কন্ট্রোল দ্য ক্লাইমেট চেঞ্জ। এই যে ক্লাইমেট চেঞ্জ বা এই যে জলবায়ুর যে পরিবর্তন, এই জলবায়ুর পরিবর্তনকে রোধ করতে সরকার ব্যর্থ। এরপর দ্বিতীয় লাইনে কি বলা হচ্ছে, বলছে ফার্টাইল ল্যান্ডস মানে কি এই যে উর্বর জমিগুলো কি হচ্ছে, বলছে টার্ন ইনটু ড্রাই ডাস্ট বাউলস। বলছে যে উর্বর জমিগুলো কি হচ্ছে, টার্ন মানে এগুলো পরিবর্তন হচ্ছে কোথায়, বলছে ইনটু ড্রাই ডাস্ট বাউলস মানে ধুলোর বাটিতে। মানে আমাদের চাষযোগ্য যে জমিগুলো এগুলো হচ্ছে মরুভূমিতে পরিণত হচ্ছে। আর কি বলা হচ্ছে, বলছে সিটিজ এবং শহরগুলো কি হচ্ছে, বলছে বিকাম ক্রাউডেড উইথ পুয়ার পিপল। মানে শহরগুলো যেখানে এখন কি সজ্জিত হয়ে আছে চারিদিক, আর যেখানে ধনী লোকে ভর্তি, এই শহরগুলো একটা সময় কি হচ্ছে, বলছে যে গরিব মানুষে মানে পুয়ার পিপল দিয়ে এগুলো পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তো এর পরের লাইন কি বলা হচ্ছে, বলছে গভর্নমেন্টস ইগনোর এনভায়রনমেন্টাল প্রবলেমস এন্ড হিউম্যান সাফারিং। এর অর্থ কি, বলছে গভর্নমেন্টস মানে সরকারি কর্তৃপক্ষের লোকেরা তারা কি করছে, বলছে ইগনোর মানে তারা ইগনোর করছে বা তারা উপেক্ষা করে যাচ্ছে। কোনগুলোকে উপেক্ষা করছে, বলছে এনভায়রনমেন্টাল প্রবলেমস মানে আমাদের যে পরিবেশগত সমস্যা এগুলোকে। আর কি বলছে, বলছে হিউম্যান সাফারিং মানে আমাদের মানুষের যে যন্ত্রণা। মানে সরকার না মানুষের যে যন্ত্রণা বা মানুষের যে মানবিক যে যন্ত্রণা এগুলোকেও যেমন দেখছে না, আর একই সঙ্গে যে পরিবেশগত যে সমস্যা এগুলোকে সরকার দেখছে না। তাহলে সরকার করছে কি, সরকার এখন উন্নয়নের পাঁচালি গিয়ে বেড়াচ্ছে। তো এরপরে কি বলা হচ্ছে, বলছে দেয়ার ফেলিওর মানে তাদের এই ব্যর্থতার জন্য কি হচ্ছে, বলছে কজেস মানে কারণে, অর্থাৎ তাদের এই ব্যর্থতার কারণে কি তৈরি হচ্ছে, বলছে পভার্টি মানে দারিদ্রতা তৈরি হচ্ছে। আর কি বলছে, বলছে মাইগ্রেশন এবং উদ্বাস্তু তৈরি হচ্ছে। আর বলছে অ্যান্ড ডিস্ট্রাকশন অফ নেচার এবং পরিবেশের ধ্বংস তৈরি হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আগের মতোই এই কোশ্চেনের অ্যান্সারও তোমাদের একেবারে ছোট্ট করে দিয়েছি। তো অবশ্যই তোমরা কোশ্চেনগুলোকে মুখস্থ করে নেওয়ার বা এগুলো মনে রাখার চেষ্টা করো। চলো এরপরে চলে যাই ড্রামা সেকশন। তো ড্রামা সেকশনে 5-এর দাগে কি বলা হচ্ছে, বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স অ্যান্সার এনি ওয়ান মানে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটা।
দেখো এখানে তোমাদের মাত্র একটাই ড্রামা আছে, মানে জেএম সিনজের রাইডার্স টু দ্য সি। আর এই রাইডার্স টু দ্য সি থেকে কি হবে, তোমার দুটো মাত্র কোশ্চেন আসবে, আর এই দুটো কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন তোমাকে অ্যাটেন্ড করে আসতে হবে। চলো দেখে নেই এখানে কোশ্চেনগুলো কি বলা হচ্ছে। তো 5-এর এতে কি বলছে, বলছে ডিসকাস দ্য ক্যারেক্টার অফ মৌরিয়া উইথ রিফারেন্স টু দ্য প্লে রাইডার্স টু দ্য সি। এর অর্থ কি, বলছে ডিসকাস মানে ব্যাখ্যা করো, দ্য ক্যারেক্টার অফ মৌরিয়া মানে মৌরিয়ার চরিত্রকে ব্যাখ্যা করো, উইথ রিফারেন্স টু দ্য প্লে রাইডার্স টু দ্য সি মানে রাইডার্স টু দ্য সি থেকে তথ্য নিয়ে মৌরিয়ার চরিত্রকে ব্যাখ্যা করো। তো দেখো আমরা গতকালই আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে রাইডার্স টু দ্য সি থেকে সব থেকে গুরুত্বপূর্ণ 4টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তো সেখানে তোমাদের বলে দিয়েছি সর্বপ্রথম যে নাম্বার 1 যে কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনের মধ্যে মৌরিয়ার ক্যারেক্টারটাকে আমরা অ্যাড করেছিলাম, কারণ তোমাদেরকে বলে দিয়েছিলাম তোমাদের আপকামিং সেমিস্টার 4-এর যে এক্সাম আছে, এই এক্সামে মৌরিয়ার যে ক্যারেক্টার এটা আসার চান্স সব থেকে বেশি। তাই অবশ্যই তোমরা এই মৌরিয়ার ক্যারেক্টারটা মুখস্থ করে নিয়ে তারপর তোমাদের পরীক্ষা সেন্টারে যাওয়ার চেষ্টা করো। তাই তোমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা আমি আর বলে সময় নষ্ট করছি না, তোমরা একটু কষ্ট করে এর পূর্বে যে ভিডিওটা আপলোড করেছিলাম বা রাইডার্স টু দ্য সি থেকে যে কোশ্চেন অ্যান্সারের ভিডিও আপলোড করেছি, ওখানে প্রথম পার্টের প্রথম যে কোশ্চেন, সেই কোশ্চেনের অ্যান্সারটাকে একটু দেখে নিও, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে যে আসলে একটা নোটস বা একটা ইজি নোটস কেমন হয়, বা একটা নোটস মুখস্থ করতে কতটা সুবিধার। চলো এরপরে দেখে নেই বিয়ের দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে। কি বলছে এখানে, বলছে গড ওন্ট লিভ হার ডিস্টিটিউট, বলছে গড ওন্ট লিভ হার ডিস্টিটিউট। এখানে দেখো একটা ইনভার্টেড কমার মধ্যে লিখে দেওয়া হয়েছে। এর মানে কি, এটা হচ্ছে রাইডার্স টু দ্য সি থেকে একটা কোটেশন। এই কোটেশনটাকে তুলে দেওয়ার পর কি বলছে, বলছে অ্যান্সার দ্য ফলোইং মানে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে বেশ কয়েকটা কোশ্চেন দিয়েছে, কটা 4টা কোশ্চেন আছে। এটা দেখো কাটা কোশ্চেন, মানে প্রথম 3টে কোশ্চেনের জন্য 1 মার্ক করে, আর শেষের প্রশ্নের জন্য কত 2 মার্ক, 3 + 2 = 5 নাম্বার। তো এই কাটা কোশ্চেন দিয়েও তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। চলো দেখে নিই এখানে প্রশ্নগুলো কি বলা হচ্ছে। প্রথমটা কি বলছে, বলছে হু সেড দিস ওয়ার্ডস টু নোরা, মানে নোরাকে কে এই কথা বলেছিল। পরে কি বলছে, বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিস্টিটিউট মিন, মানে এখানে যে ডিস্টিটিউট বলে যে ওয়ার্ডটা আছে এর অর্থ কি। 3 নম্বরে কি বলছে, বলছে হু ইজ হার রিফার টু হিয়ার, মানে এখানে হার বলতে কাকে বোঝানো হয়েছে। আর চতুর্থ কোশ্চেনটা কি বলা হচ্ছে, বলছে হাউ উড বাটলেস ডেথ মেক হার ডিস্টিটিউট, মানে কেমন করে বাটলের এই যে মৃত্যু তাকে ডিস্টিটিউট বানিয়েছে, বা তাকে দরিদ্র বানিয়েছে, বা তাকে অসহায় বানিয়ে দিয়েছে। তো চলো এর অ্যান্সারে কি বলছে দেখে নিই। তো তোমাদের জন্য একেবারে সহজ করে অ্যান্সারটা করে দিয়েছি। তো প্রথম কোশ্চেনটা কি ছিল, যে হু সেড দিস ওয়ার্ডস টু নোরা, মানে কে এই কথাটি নোরাকে বলেছিল। তো অ্যান্সারে কি বলা হচ্ছে, বলছে ইন জেএম সিনজেস রাইডার্স টু দ্য সি, অর্থাৎ কি জেএম সিনজের রাইডার্স টু দ্য সি এই যে প্লের মধ্যে কি হয়েছে, বলছে ক্যাথলিন, মানে ক্যাথলিন বলে যে ছিল বা যে ক্যারেক্টারটা ছিল, ক্যাথলিন সেড দিস ওয়ার্ডস টু নোরা, মানে ক্যাথলিন নোরাকে বলেছিল। এরপর দ্বিতীয় পার্টের কোশ্চেনে কি ছিল, বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিস্টিটিউট মিন, মানে এই যে ডিস্টিটিউট বলে যে ওয়ার্ডটা এখানে আছে এর অর্থ কি। তো ডিস্টিটিউট মিন এখানে দেওয়া হচ্ছে, দেখো বলছে ডিস্টিটিউট মিন এক্সট্রিমলি পুয়ার অ্যান্ড হেল্পলেস, মানে একদম সত্যিকারের গরিব বা হেল্পলেস বা অসহায়কে কি বলা হয়, ডিস্টিটিউট বলা হয়। এরপর তৃতীয় পার্টের কোশ্চেনে কি বলা ছিল, বলছে হুইজ হার রিফার টু হিয়ার, এখানে হার বলতে কাকে বোঝানো হয়েছে। তো এখানে অ্যান্সারে কি বলেছে দেখো একদম ছোট্ট করে, বলছে হার রিফার্স টু মৌরিয়া, এখানে হার বলতে মৌরিয়াকে বোঝানো হয়েছে, অন্য কাউকে নয়। এরপর চতুর্থ পার্টের কোশ্চেনে কি ছিল, বলছে হাউ উড বাটলেস ডেথ মেক হার ডিস্টিটিউট, মানে বাটলের যে মৃত্যু কেমন করে তাকে ডিস্টিটিউট বা অসহায় বানিয়ে দিয়েছিল। তো উত্তরে কি বলা হচ্ছে, বলছে বাটলে ওয়াজ মৌরিয়াস লাস্ট সান, মানে বাটলে ছিল মৌরিয়ার একেবারে শেষ সন্তান। আর কি বলছে, বলছে অ্যান্ড অনলি সাপোর্ট, মানে এবং একমাত্র তার সাহায্যকারী। দেখো এর আগে কি হয়েছিল, মৌরিয়ার স্বামী থেকে শুরু করে তার সমস্ত সন্তান শুধু বাটলে বাদ দিয়ে সবাই তারা মারা গেছিল। তাই এই মৌরিয়াকে সাহায্য করার মতো কেউ ছিল না। এই জন্য কি বলা হচ্ছে, বলছে বাটলে ছিল মৌরিয়ার একেবারে শেষ সন্তান এবং তার একমাত্র সাহায্যকারী। আর কি বলা হচ্ছে পরেই, বলছে হিজ ডেথ, মানে তার এই মৃত্যু উড লিভ হার অ্যালোন, মানে তার মৃত্যু তাকে কি করেছিল, তাকে অ্যালোন করে দিয়েছিল, মানে তাকে একাকী করে দিয়েছিল। অর্থাৎ বাটলে যখন মারা যায় তখন মৌরিয়ার জীবনে আর দ্বিতীয় কোনো মানুষ আর ছিল না। আর পরে কি বলা হচ্ছে, বলছে শুধু অ্যালোন করে কিন্তু তাকে ছেড়ে দেয়নি। কি বলা হচ্ছে, বলছে হেল্পলেস, মানে তাকে হেল্পলেস করে দিয়েছে বা তাকে অসহায় করে দিয়েছিল। আর কি বলছে, বলছেন উইদাউট এনি মিনস অফ সার্ভাইভাল, বলছে উইদাউট এনি মিনস মানে আর কোনো মানে ছিল না, কিসের জন্য বলছে সার্ভাইভাল, মানে তার এই বেঁচে থাকার জন্য তার দ্বিতীয় কোনো অর্থ ছিল না। অর্থাৎ এই যে বাটলের মৃত্যুর পরে মৌরিয়ার জীবনে বেঁচে থাকার মতো কোনো মানেও আর ছিল না, মানে কোনো প্রয়োজনও যেন আর ছিল না। তো আশা করছি তোমরা প্লে থেকে যে নোটসটা প্রোভাইড করলাম এটাও ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলো এরপর আমরা চলে যাই গ্রামার সেকশন। তো এখানে গ্রামার সেকশনের 6 দাগে কি বলা হচ্ছে, বলছে ডু অ্যাজ ডিরেক্টেড, মানে নির্দেশ অনুসারে উত্তর দাও। তো এখানে প্রথম যে এর দাগে যে কোশ্চেনটা আছে কি বলা হচ্ছে, বলছে নো বডি উইল বি অ্যালাউড টু এন্টার দ্য প্রিমিসেস আনলেস হি হ্যাজ এ ভ্যালিড টিকিট, মানে এখানে কি বলছে নো বডি উইল বি অ্যালাউড টু এন্টার, মানে কাউকে এন্টার করতে দেওয়া হবে না। কোথায় বলছে দ্য প্রিমিসেস, মানে ওই প্রাঙ্গণে বা ওই জায়গায়, আনলেস হি হ্যাজ এ ভ্যালিড টিকিট, যদি না তার কাছে একটা ভ্যালিড টিকিট থাকে। তো এখানে কি করতে বলা হচ্ছে, বলছে স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্সেস, মানে এখানে কি এটাকে স্প্লিট করতে হবে, মানে এই যে একটা সেন্টেন্সকে কেটে তোমাদেরকে দুটো সেন্টেন্স তৈরি করতে হবে। এবং কেমন সেন্টেন্স, বলছে সিম্পল সেন্টেন্স, মানে কি যে সরল বাক্য। তো তোমরা সকলেই জানো বাক্য হচ্ছে গঠনগত দিক থেকে 3 প্রকার, সেগুলো কি কি, একটা হচ্ছে সিম্পল, একটা কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তো এখানে যে বাক্যটা তোমাদেরকে দেওয়া হয়েছে এটাকে কেটে বা এটাকে খণ্ডিত করে তোমাদের দুটো সিম্পল সেন্টেন্স তৈরি করতে হবে। চলো দেখে নেই অ্যান্সারে কি বলা হচ্ছে। তো দেখো এখানেও তোমাদের একেবারে সহজ ভাষায় উত্তরটি করে দেওয়া আছে। কি বলছে, বলছে নো বডি উইল বি অ্যালাউড টু এন্টার দ্য প্রিমিসেস। আর পরের বাক্যটি কি বলা হচ্ছে, বলছে হি মাস্ট হ্যাভ এ ভ্যালিড টিকিট। এখন প্রশ্ন হতে পারে হি দেওয়া আছে, হি তো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু তারপরে হ্যাভ কেন দেওয়া হয়েছে। দেখো হির পরে যে ওয়ার্ডটা আছে না এটা হচ্ছে মাস্ট, আর মাস্ট হচ্ছে মডাল ভার্ব। আর মনে রাখবে মডাল ভার্বের পরে সবসময়ের জন্য হ্যাভ বসে, এখানে কোনো হ্যাজ বসে না। তাই এখানে প্রথম সেন্টেন্সটি কি দেবে, যে নো বডি উইল বি অ্যালাউড টু
টু এন্টার দ্য প্রিমিসেস, আর পরের সেন্টেন্সটা কি হবে, বলছে হি মাস্ট হ্যাভ এ ভ্যালিড টিকিট। তো এরপর বিয়ের দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে, বলছে ওয়েল ইটস এ মোস্ট রিমার্কেবল থিং রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। তো এটাকে কি করতে বলছে, বলছে চেঞ্জ দ্য ন্যারেশন। তো এই যে সেন্টেন্সটা তোমাদের দেওয়া হয়েছে এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলা হচ্ছে। তো ন্যারেশন চেঞ্জ করলে অ্যান্সারটা কি হবে দেখো লিখে দিয়েছি নিচে, বলছে দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ এ মোস্ট রিমার্কেবল থিং। তো বুঝতে পারছো এখানে অ্যান্সারটা খুবই সহজ, হয়তো কোশ্চেনটা তোমাদের কঠিন বলে মনে হতে পারে বাট অ্যান্সারটা কিন্তু অনেক বেশি সহজই। তো এরপরে চলো সাথের দাগে কি বলা হচ্ছে দেখে নিই। সাথে কি বলছে, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, মানে নিচের যে শূন্যস্থানগুলো আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে উত্তর দাও। তো এখানে কোশ্চেনে কি বলা হচ্ছে, বলছে ড্যাশ নকিং সিজড সাডেনলি অলদো দ্য ইকোস ড্যাশ ইট ওয়ার স্টিল ড্যাশ দ্য হাউস। তো এখানে তিনটে শূন্যস্থান আছে, তিনটে শূন্যস্থানের জন্য তোমাদের 1 গুণ 3 সমান 3 নাম্বার দেওয়া হবে। তো তিনটে শূন্যস্থানে কি বসবে দেখো উত্তরে করে দিয়েছি ওখানে, প্রথমটা হচ্ছে দা, পরেরটা হচ্ছে অফ এবং শেষেরটা হচ্ছে ইন। এই তিনটা ক্লিয়ারলি বসাতে পারলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এগুলো কেন এখানে বসছে দেখো, এগুলো নিয়ে ব্যাখ্যা করতে গেলে অনেক বেশি সময় লাগবে, তাই আমি সময়কে বাঁচানোর জন্য তোমাদের আর ব্যাখ্যা করতে পারলাম না এখানে। চলো এরপরে আমরা দেখে নিই রাইটিং সেকশনে কি আছে। এখানে 8 এর দাগে কি বলছে, বলছে অ্যাটেম্প্ট এদার এ অর বি, মানে এ অথবা বির মধ্যে যে কোনো একটার উত্তর দাও। তো এখানে তোমরা সকলেই হয়তো জানো তোমাদের রাইটিং সেকশনে একটা অপশন আছে, কেমন হয় তোমাকে 10 নম্বরের একটা এসে রাইটিং লিখতে হবে, আর নয়তো তোমাকে 5 নম্বরের 2টা রাইটিং লিখতে হবে। কি কি, একটা ইমেল রাইটিং এবং অন্যটা ব্লগ রাইটিং। তো চলো দেখে নেই এখানে এসে রাইটিং এর মধ্যে কি কোশ্চেন দেওয়া হয়েছে। তো 8 এর দাগে এতে কি বলা হচ্ছে, বলছে রাইট অ্যান এসে, মানে একটা এসে লেখো কিসের উপর, বলছে উইথিন 150 ওয়ার্ডস, মানে কম বেশি 150 শব্দের মধ্যে একটা এসে বা প্রবন্ধ লেখো। কি নিয়ে, বলছে ওয়ান রেইন ওয়াটার হারভেস্টিং। রেইন ওয়াটার মানে হচ্ছে বৃষ্টির জল, আর হারভেস্টিং মানে হচ্ছে সংগ্রহ করা। তো বৃষ্টির জল সংগ্রহ করা বা বৃষ্টির জল সংরক্ষণ নিয়ে 150 শব্দের আশেপাশে একটি প্রবন্ধ লেখো। তো দেখো এই যে এসেগুলো বা এই প্রবন্ধগুলোর অ্যান্সারগুলো কিন্তু একটু বড় হয়, তাই এই ভিডিওতে আমি এই এসের অ্যান্সারটা দেখাতে পারলাম না। তো এর পরবর্তী পার্টে যে ইমেল এবং ব্লগ আছে ওগুলোর অ্যান্সার তোমাদের ক্লিয়ারলি করে দেওয়ার চেষ্টা করছি। তো এরপর বিয়ের দাগে কি বলা হচ্ছে, বলছে রাইট অ্যান ইমেল, মানে একটা ইমেল লেখো উইথিন 75 ওয়ার্ডস, মানে 75 শব্দের আশেপাশে। কোথায়, বলছে টু দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন কমপ্লেনিং অ্যাবাউট ল্যাক অফ ক্লিনলিনেস। এর অর্থ কি, বলছে মিউনিসিপ্যাল কর্পোরেশন যেখানে আছে তুমি সেখানে একটা ইমেল লেখো। কি নিয়ে, বলছে কমপ্লেন করে, মানে তুমি অভিযোগ জানিয়ে। কিসের অভিযোগ, বলছে অ্যাবাউট ল্যাক অফ ক্লিনলিনেস, মানে তোমার যে এরিয়া আছে এখানে ঠিকমতো গার্বেজ বা ঠিকমতো আবর্জনা পরিষ্কার করা হয় না, বা এখানে এই যে আবর্জনা পরিষ্কার একটু অভাব দেখা যাচ্ছে। তো এই নিয়ে মিউনিসিপ্যাল কর্পোরেশনে তুমি একটা মেল তৈরি করো। তো চলো দেখে নেই এই প্রশ্নটি যদি তোমার পরীক্ষায় আসে তাহলে এর অ্যান্সার কেমন করে লিখবে। তো তোমাদের প্রথমেই জানিয়ে রাখি আমরা ইমেল রাইটিং নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে 5টা ভিডিও আপলোড করেছি, অর্থাৎ 5টা পার্ট নিয়ে। তো সেখানে একটা পার্ট আমরা দিয়েছিলাম কি, যে ইমেল টু অফিস, ওটা হচ্ছে পার্ট নাম্বার 4। তো এই পার্ট নাম্বার 4 যে ইমেল টু অফিস লিখেছিলাম এখানে তোমাদের একটা স্ট্রাকচারকে বা একটা ফরম্যাটকে প্রোভাইড করে দিয়েছিলাম। তো ওই ফরম্যাটটাকে আজকে কাজে লাগিয়ে তোমাদের আজকের এই যে ইমেলটা লিখে দেওয়ার চেষ্টা করবো। তোমাদের আবারও বলে রাখবো, তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের সেই 5টা ভিডিও না দেখে থাকো তাহলে ইমেল এবং ব্লগের সমস্ত ভিডিওগুলো দেখে ওখান থেকে ফরম্যাটগুলোকে মুখস্থ করে রাখো, তাহলে তোমার পরীক্ষায় ইমেল এবং ব্লগ থেকে যেই লেভেলের কোশ্চেন দিক বা যাই প্রশ্ন দিক তুমি চোখ বন্ধ করে লিখে আসতে পারবে, কোনো সমস্যা তোমার ওখানে হবে না। চলো এর অ্যান্সারটা কেমন করে করেছি আমরা দেখে নিই। তো দেখো এখানে প্রথমে আমি কি করেছি, এখানে প্রথমে ফর্ম লেখার পরে আমার যে ইমেল আইডি সেটাকে লিখে দিয়েছি। তো তুমি অবশ্যই ফর্ম দেওয়ার পরে তোমার যেটা জিমেল আইডি আছে ওটাকে লিখে দিও। এরপর কি করতে হয় না, 1 আঙুল পরিমাণ ফাঁকা রাখতে হয়। তো যেহেতু এখানে ভিডিওতে জায়গা নেই তাই আমি একদম একসঙ্গে লিখে দিয়েছি ব্যাপারগুলো। তোমরা 1 আঙুল পরিমাণ ফাঁকা দিয়ে কি লিখবে, 2 লিখবে। 2 লেখার পর তুমি যাকে পাঠাচ্ছ তার যে ঠিকানা এখানে আমি লিখে দিয়েছি কি mcop003@gmail.com, বা যে কোনো একটা আইডি মনের মতো করে তৈরি করে দিলেই হবে, কোনো সমস্যা এখানে নেই। এরপর আবার একটু ছেড়ে দিয়ে কি লিখেছে, সাবজেক্টে দেখো ফরম্যাটে কি দেওয়া ছিল, যে কমপ্লেইন্ট রিগার্ডিং, দেওয়ার পর একটা শূন্যস্থান ছিল। তো এখানে আমরা জাস্ট লিখে দিয়েছি ল্যাক অফ ক্লিনলিনেস, মানে এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। তো আমাদের সেই কমপ্লেইন্ট রিগার্ডিংটাকে রেখে দিয়ে জাস্ট শূন্যস্থান এখানে 2-3টা ওয়ার্ড আমরা লিখে দিয়েছি, আমাদের সাবজেক্টটা কমপ্লিট। এরপর আবারও 1 আঙুল পরিমাণ ছেড়ে দিয়ে আমরা ডেট লিখেছি। তো যেহেতু আজকে 1/1/2026 তাই আমি 1/1/2026 এর ডেটটাকে এখানে তুলে দিয়েছি। এরপর কি দেওয়া আছে, আবার 1 আঙুল পরিমাণ ছেড়ে দেওয়ার পর লিখেছি কি, যে রেসপেক্টেড স্যার। তো এই রেসপেক্টেড স্যার বা স্যালুটেশন দেওয়ার পরে আমরা আমাদের সেই পরিচিত যে মিডিলের যে লাইনগুলো বা কমন লাইন সেটাকে আমরা শুরু করে দিয়েছি। প্রথম শুরু করেছি কি দিয়ে, যে আমি স্টুডেন্ট অফ ক্লাস 12, মানে আমি ক্লাস 12 এর একজন ছাত্র। আর পরে কি বলছে, তো এর পরের লাইন কি বলছে, বলছে আই উড লাইক টু রেসপেক্টফুলি ইনফর্ম ইউ দ্যাট, মানে আমি সম্মানের সঙ্গে বা শ্রদ্ধার সঙ্গে আপনাকে জানাতে চাই যে। এরপর দেখো শূন্যস্থান দেওয়া আছে, এই শূন্যস্থানে কি লিখতে হবে, তোমাদের বলে দিয়েছিলাম যে তোমাদের যে বিষয়ে মেল লিখতে দেওয়া হবে এই শূন্যস্থানে ওই মেলের বিষয় নিয়ে 2-1টা লাইন লিখতে পারলেই হবে। তো এখানে আমি তোমাদের সুবিধার জন্য এই শূন্যস্থানের পরে কি বসবে সেটাকে একটা প্যারাগ্রাফ করে লিখে দিয়েছি। তো এখানে দ্যাটের পরে তোমরা কি লিখবে, the poor condition of cleanliness in our area due to absence of cleaning volunteer। এর পরের লাইনে কি লিখেছি, যে garbage is lying on the roads and drains are clogged।
তারপর তৃতীয় লাইনে কি লেখা হয়েছে, বলছে দিস মে কজ সিরিয়াস হেলথ প্রবলেম, আর একই সঙ্গে শেষ লাইনে আমরা লিখে দিয়েছি কাইন্ডলি অ্যারেঞ্জ রেগুলার ক্লিনিং অ্যাট দ্য আর্লিয়েস্ট। তো বুঝতেই পারছো এখানে একবার 4 লাইনের মধ্যে আমাদের যে বিষয়ে আমাদের এই মেলটাকে লিখতে বলা হয়েছিল সেটাকে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। তো এরপর মূল বিষয় সম্পর্কে 3-4 লাইন লেখা হয়ে যাওয়ার পর তুমি কি করবে না, থ্যাঙ্কিং ইউ বলে লেখার পরে তার নিচে আবার একটু জায়গা ছেড়ে লিখে দেবে ইউর সিনসিয়ারলি, দেওয়ার পর তার নিচে নিজের নাম। তো ছোট্ট করে এই সামান্য কয়েকটা জিনিস লিখতে পারলেই উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পরে তোমাদের এই ইমেল রাইটিং থেকে 5 নাম্বার তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। চলো এরপর দেখে নেই ব্লগ থেকে কি কোশ্চেন দেওয়া আছে। তো এরপর 9 দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে, বলছে রাইট আ ব্লগ, মানে একটা ব্লগ লেখো উইদিন 75 ওয়ার্ডস, মানে 75 শব্দের আশেপাশে। কি নিয়ে বলছে, অন হাউ টু ডেকোরেট ইউর রুম, মানে কেমন করে তুমি তোমার রুমকে বা তুমি তোমার ঘরকে সাজিয়েছো বা কেমন করে তুমি তোমার ঘর সাজাও। তো তোমার ঘর তুমি কেমন করে সাজাও এর উপরে একটা ব্লগ লেখো। চলো এর অ্যান্সারে কি বলা হচ্ছে দেখে নিই। দেখো স্ক্রিনের দিকে খেয়াল করলে তোমরা চিনতেই পারবে হয়তো আমাদের সেই চিরপরিচিত যে স্ট্রাকচার বা ফরম্যাট সেটাকে আমরা এখানে মেনশন করার চেষ্টা করেছি। সেই যে আমাদের বক্স আমরা লিখেছি, সেই বাম দিকের ছোট ঘরের মধ্যে সেই ফরওয়ার্ড ব্যাকইয়ার্ড এবং সেই একই সঙ্গে রিপিট বাটনকে আমরা তুলে দিয়েছি। তারপরে সেই বক্সের মধ্যে আমাদের সেই ওয়েবসাইটের নাম, আবার ডান দিকে আমাদের সেই সার্চের বটন, আবার একদিকে নিচে কি আছে লাইক আছে, আবার মিডিলে আছে কমেন্ট এবং ডান দিকে আছে শেয়ার, আবার বাম দিকে কি প্রাইভেসি আছে, কন্টেন্ট আছে, অ্যাবাউট আছে। সব কিছু ঠিক আগের মতো, এখানে কোনো রকম কোনো চেঞ্জ করিনি। চেঞ্জ করতে হয় কোথায় তোমাদেরকে বলে দিয়েছিলাম, চেঞ্জ করতে হবে মিডিলের ওই পয়েন্টটা, কারণ তোমার পরীক্ষায় যে নাম্বারটা দেওয়া হবে না মাঝখানের ওই প্যারাগ্রাফটাকে দেখি। তো মাঝখানে টাইটেলে আমরা প্রথমে কি লিখেছি দেখো, তোমাদের বলে দিয়েছিলাম টাইটেল লেখা নিয়ে কোনো রকম কোনো টেনশন নেই, কারণ তোমার যে কোশ্চেনটা দেওয়া হবে সেই কোশ্চেনের মধ্যে অন লেখার পরে যে সেন্টেন্সটুকু থাকবে বা যে ফ্রেজটুকু পড়ে থাকবে ওটাই তোমার টাইটেল। তো এখানে কি দেওয়া ছিল অনের পরে যে হাউ টু ডেকোরেট ইউর রুম, আমি এখানে কিছুই করিনি, শুধু লিখেছি একটু চেঞ্জ করে ওই যে প্রোনাউনগুলোকে চেঞ্জ করে লিখেছি হাউ আই ডেকোরেট মাই রুম। দেওয়ার পরে কি আবার নিচে সেই মিডিল সোজা বাই লিখেছি, তারপরে নিজের নামটাকে আমি লিখে দিয়েছি। তারপরে শুরু করেছি আমাদের এই যে ব্লগের মেন লাইনগুলো। তো চলো দেখে নেই এই যে লাইনগুলোতে আমি কি লিখেছি। প্রথমে কি বলা হচ্ছে, বলছে ফার্স্ট মানে প্রথমে আই ক্লিনড মাই রুম, আমি আমার রুমকে পরিষ্কার করি অ্যান্ড এমটিড দ্য ওয়ালস, এবং খালি করি কোনগুলোকে, দ্য ওয়ালস, মানে প্রথমে আমার ঘরের রুমের দেয়ালের গায়ে যা কিছু থাকে সেগুলোকে আমি আগে খালি করে নিই। আর তারপরে কি করে বলছে দেন মানে তারপরে আই পুট আপ এ নিউ ওয়ালপেপার, আমি পুট আপ মানে আমি টাঙিয়ে দিই নিউ ওয়ালপেপার, মানে নতুন নতুন ওয়ালপেপারকে আমি দেয়ালের গায়ে টাঙিয়ে দিই। আর কি করছি বলছে হাং, এবং ঝুলিয়ে দেই ফেয়ারি স্ট্রিং লাইট অ্যারাউন্ড দ্য রুম, এবং আমার রুমের চারিদিকে না ওই যে তার জাতীয় যে লাইট বা ওই যে সুন্দর সুন্দর যে টিপটাপ যে লাইটগুলো ওই লাইটগুলোকে আমি জ্বালিয়ে দিই। এরপরে কি বলা হচ্ছে, বলছে আই চেঞ্জড, মানে আমি পরিবর্তন করি, আমি পাল্টে দিই কোনগুলো, দ্য কার্টেন্স, মানে এই যে পর্দাগুলো। তো আমি আমার যে কার্টেনগুলো আছে বা দরজা বা জানলার যে পর্দাগুলো আছে এগুলোকে আমি চেঞ্জ করে দিই। আর কি বলছে, বলছে কি কুশন, মানে আমার যে গদিগুলো আছে মানে বিছানার যে গদি আছে সেটাকেও আমি চেঞ্জ করি। পরে কি বলছে, বলছে অ্যান্ড বেডশিট, এবং বেডশিটটাকেও। এরপর লাইনে কি বলছে, বলছে ইউজড অ্যাস্থেটিক ডেকোর আইটেম টু মেক দ্য রুম বিউটিফুল, এরপর আমি আমার রুমটাকে আরো বেশি সুন্দর করার জন্য সাধারণ কিছু সাজানোর জিনিস ব্যবহার করি। এরপরে শেষ লাইনে কি বলা হচ্ছে, বলছে ফাইনালি মানে অবশেষে মাই রুম, মানে আমার রুমটি লুক নিট, মানে একেবারে সুন্দর দেখতে লাগে। আর কি বলছে, বলছে অ্যাট্রাকটিভ এবং আকর্ষিত মনে হয়। আর একই সঙ্গে কি বলছে, বলছেন রেডি টু লিভ ইট, এবং এর মধ্যে থাকার একবারে উপযুক্ত বলে আমার মনে হয়। তাহলে বুঝতেই পারছো এখানে একেবারে ছোট্ট করে তোমাদের ব্লগটাও করে দিয়েছি যাতে করে তোমরা সহজে মুখস্থ করতে পারো বা এটাকে মনে রাখতে পারো। তো ঠিক এরকম করে আমাদের এই প্যাটার্নটাকে বা এই ফরম্যাটটাকে কাজে লাগিয়ে তুমি যে কোনো ব্লগ লিখতে পারবে। তো এই যে ব্লগ নিয়ে আমাদের চ্যানেলে আমরা 5টা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, ওই 5টা ভিডিও তোমরা যদি দেখে নিতে পারো তাহলে ব্লগ নিয়েও তোমাদের কোনো রকম সমস্যা হবে না আশা করছি। তো শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 11 and 12 অর্থাৎ 11 এবং 12 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি। তো ভিডিওর মধ্যে প্রোভাইড করা কোনো প্রশ্ন বা কোনো উত্তর বুঝতে তোমার কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের সমস্ত উত্তরগুলো দেওয়ার। এবং একই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি এটা আমাদের এবিটিএ টেস্ট পেপার নিয়ে প্রথম ভিডিও, তাই তোমরা যদি এর পরবর্তী পার্টের ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর সেই সঙ্গে ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে বা তোমার পড়াশোনার জন্য বিন্দু পরিমাণ উপকারে আসছে বলে তোমার মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিও। আর এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে তারপরেই ভিডিওটিকে স্কিপ করো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো। আর একেবারে শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে ভিডিওটিকে দেখার জন্য অ্যামিটি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ।